তারা একটা লোক দেখানো একটা বিভ্রান্তি একটা জায়গা, তারা এই মূল্যবৃদ্ধিটা কোথাও কটা দিন আটকে রেখেছিলেন এবং তারপরে আবার 4 রাজ্যে জয়ের আনন্দে তারা মানুষের উপর মূল্যবৃদ্ধিটা চাপিয়ে দিতে শুরু করেছেন। পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে। রান্নার গ্যাসের যারা গৃহস্থের ব্যবহারযোগ্য সেখানে বাড়ছে, আবার যেটা বাণিজ্যিক রেস্তোরাঁ বা অন্যান্য ব্যবহারযোগ্য তাতেও বাড়ছে। এবং এই মূল্যবৃদ্ধি লাগাতার জনবিরোধী, এর রেশ পড়ছে গিয়ে বাজারে, আগুন লাগছে, এর কোনো ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করছে না, বিকল্প নীতি গ্রহণ করছে না এবং এগুলো থেকে নজর ঘোরাতে অন্যান্য ধরনের রাজনীতিতে বিজেপি ব্যস্ত আছে এবং যারা প্রতিবাদ করছেন, কার্যকরীভাবে প্রতিবাদ করছেন, মানুষের কাছে যাচ্ছেন, রাস্তায় আছেন, আন্দোলনে আছেন, তাদের কণ্ঠরোধ করার জন্য বিভিন্ন ধরনের বৃহত্তর ষড়যন্ত্রে তাদের ব্যতিব্যস্ত রাখার একটা অপচেষ্টা চালাচ্ছেন। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যেভাবে এই পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে, ভোজ্য তেলের দাম বাড়ছে, কৃষকের সারের দাম বাড়ছে, জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে এবং পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস জনিত কারণে এর অন্যান্য প্রভাবে আরও যে ধরনের মধ্যবিত্ত, নিম্নবিত্ত সাধারণ মানুষের জীবনে একটা কঠিন পরিস্থিতি তৈরি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার, আমরা তীব্র নিন্দা করছি, বিরোধিতা করছি সংসদের ভিতরে এবং বাইরে। মানুষকে সঙ্গে নিয়ে এর যথাযথ প্রতিবাদ গড়ে তোলা হবে। দাদা, এই মুহূর্তে সংসদের ভিতরে প্রতিবাদ করাটা অনেক বেশি সুবিধাজনক, যদিও আমাদের রাজ্যে যেহেতু পরীক্ষা রয়েছে বলে সংসদের বাইরে রাজ্যে কিছু করা সম্ভব নয়। সংসদের ভিতরে প্রতিবাদটা কীভাবে করা যাবে? গত কয়েকদিন অধিবেশন শুরু হয়ে গেছে। যেভাবে যে পদ্ধতিতে সংসদীয় রীতিনীতির এর প্রতিবাদ করা সম্ভব, তার সম্ভাব্য সমস্ত রকম পদ্ধতিতে এর বিরোধিতা করা হবে, নিন্দা করা হবে এবং সবথেকে বড় কথা, মানুষকে বুঝতে হবে, আমরা মানুষের কাছে যাব, যে মানুষকে এটা বুঝতে হবে যে এই বিজেপিকে একটা ভোট দেওয়ার অর্থ পেট্রোলের দাম বাড়া, ডিজেলের দাম বাড়া, রান্নার গ্যাসের দাম বাড়া, অর্থাৎ রুটি কাপড়া আর মাকান বেঁচে থাকার জন্য যা যা লাগবে তার পক্ষে ক্ষতিকারক এই বিজেপি। ফলে এই বিজেপিকে দুর্বল করতে হবে। এই বিজেপি প্রতি যাতে মানুষের বিরোধিতা সর্বাত্মকভাবে উঠে আসে, সেই জন্য শুধু প্রতিবাদী রাজনৈতিক দল নয়, শুধু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নয়, এর সঙ্গে মানুষকেও সমানভাবে সচেতনভাবে এর বিরোধিতায় আমরা একসঙ্গে মিছিলে পা মেলাতে হবে। কুণালদা, আজকে রামপুরহাটে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যারা সায়েন্টিস্ট তাদেরকে সঙ্গে নিয়ে সিবিআই এর টিম ঘটনাস্থল বিভিন্ন জায়গা এগুলো ঘুরে দেখছে। আদালত যখন সিবিআই এর নির্দেশ দিয়েছেন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যখন বলেছেন যে এর বিরোধিতা করা হবে না এবং সহযোগিতা করা হবে, ফলে সেখানে সিবিআই গিয়েছেন বা কাজ করছেন, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। আমরা শুধু বলছি যে এই ধরনের কাজ, এই ধরনের তদন্ত নেতাই থেকে শুরু করে, সিঙ্গুরে তাপসী মালিক হত্যা থেকে শুরু করে, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি থেকে শুরু করে, নন্দীগ্রাম গণহত্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্ষেত্রে সিবিআই তদন্তগুলি শুরু হয়েছিল, কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গভীর আক্ষেপের সঙ্গে লক্ষ্য করছে যে সেগুলিতে মানুষ ন্যায় বিচার পাননি। ফলে এই প্রাথমিকতা যেটা, যে অর্থাৎ তারা গেলেন, তদন্ত করলেন, এটা এক জিনিস, আর ন্যায় বিচার হলো এবং যথাযথভাবে তদন্ত শেষ হলো, দুটো অন্য জিনিস। আমরা পরিষ্কারভাবে বলে রেখেছি আমরা তদন্তে সহযোগিতা করব, তৃণমূল কংগ্রেস বিরোধিতা করবে না, কিন্তু যদি বিজেপিকে আড়াল করার চেষ্টা হয়, লার্জার কনস্পিরেসিকে আড়াল করার চেষ্টা হয় এবং বিজেপির কথায় রামপুরহাটের ঘটনার, দুর্ভাগ্যজনক ঘটনার পরিধি অতিক্রম করে কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্টভাবে এই তদন্তকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়, তখন আমরা নিশ্চিতভাবে জনতার দরবারে গিয়ে আমরা এর প্রতিবাদ করব। আমরা শুধু পরিষ্কার একটা কথা জানতে চাই, যে যারা এই বিরোধীরা এই ধরনের কথা বলছেন, একটা পরিষ্কার রাখা ভালো যে দেখুন, অন্যায় ঘটনা, অপ্রীতিকর ঘটনা এখন কমেছে, ঘটেছে, আমরা নিন্দা করছি, মুখ্যমন্ত্রী গেছেন, কিন্তু খেয়াল করে দেখবেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, বকটুই রামপুরহাটেও মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছেন, কিন্তু নন্দীগ্রামে
সিপিএম এর মুখ্যমন্ত্রী ছিলেন না, সিপিএম এর দল বকটুইতে আছে। নেতাইতে সিপিএম এর মুখ্যমন্ত্রীকে দেখা যায়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে। বকটুইতে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, সিপিএম কে দেখা যায় না। ফলে সিপিএম জমানায় যতগুলি গণহত্যা হয়েছে, বিজেপির রাজ্যে যতগুলি গণহত্যা হয়েছে, একটি তো মানুষের পাশে গিয়ে মুখ্যমন্ত্রীকে দাঁড়ানোর ছবি নেই নেই নেই। খুব খোলাখুলি ভাবে বলছি, সিপিএম বা বিজেপি বা কংগ্রেস যারা সমালোচনা করছেন তৃণমূল কংগ্রেসের, এমন একটা ছবি 24 ঘন্টার মধ্যে মিডিয়ায় আনুন যেখানে আপনাদের জমানায়, আপনাদের এলাকায়, আপনাদের বিরুদ্ধে অভিযোগ ওঠা কোনো গণহত্যার মামলা, অপ্রীতিকর মামলায়, কাণ্ডে মানুষের পাশে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী গিয়ে আপনাদের দাঁড়িয়ে আছেন। 24 ঘন্টার মধ্যে আগে ছবি সকলের সামনে আনুন। আজকে বিজেপির একটা প্রতিনিধি দল আবার গেছে অবস্থান বিক্ষোভ করবার জন্য, শুভেন্দু অধিকারী নেতৃত্বে। যেভাবে রামপুরহাটে সিবিআই এবং বিজেপি একসঙ্গে তৎপরতা দেখাচ্ছে, তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে কোথাও না কোথাও এক সূত্রে গাঁথা। সিবিআই তাঁরাও যাচ্ছেন আর বিজেপি রোজ যাচ্ছে। প্রথম দিনই ঘটনাস্থলে গিয়েছিলেন, তাদেরকে তো কেউ বাধা দেয়নি। বিজেপি গেছেন, বামফ্রন্ট গেছেন, তার পরের দিন আবার বিজেপির প্রতিনিধি দল গেছেন, আজ আবার বিজেপি গেছেন। অর্থাৎ সিবিআইও যাচ্ছে, বিজেপিও যাচ্ছে, এক সূত্রে গাঁথা। ঘটনার আমরা নিন্দা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভাব্য সমস্ত রকম পদক্ষেপ নিয়েছেন। এখানে সিবিআই তদন্ত প্রয়োজন ছিল বলে আমরা মনে করি না, কিন্তু কোর্ট যেহেতু দিয়েছেন আমরা তার বিরোধিতা করছি না, আমরা সহযোগিতা করছি। কিন্তু যেভাবে সিবিআইও মুভ করছে এবং রোজ রামপুরহাটে বিজেপিও যাচ্ছে, এগুলি সব এক সূত্রে গাঁথা। সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির বহু ভালো অফিসার আছেন, তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য নেই, কিন্তু তারা, তাদের অর্গানাইজেশন পরিচালিত হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার দ্বারা এবং বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সাধনে। এবং এই রামপুরহাটে সিবিআইয়েরও যাওয়া আর ঘন ঘন বিজেপির যাওয়া, এটা এক সূত্রে গাঁথা এবং এরা এর পরামর্শ নিচ্ছেন আর ওরা ওর ওপর প্রভাব বিস্তার করছেন। হাতে হাত মিলিয়ে তারা রামপুরহাটে যা যা করার সেগুলি করার চেষ্টা করছেন বলে আমাদের আশঙ্কা, আমাদের দাবি। সিবিআই তদন্তে এখনো পর্যন্ত আমরা বিরোধিতা করছি না, আমরা সহযোগিতা করছি, কিন্তু তার মানে যেন এই না হয় যে অন্যান্য ক্ষেত্রে যেমন দেখা যায় যে শুভেন্দু অধিকারী সিবিআই এফআইআর নেন আর বিজেপিতে থাকলে তাকে ধরা হবে না, এরম ধরনের কোনো ঘটনা যেন না ঘটে। বৃহত্তর ষড়যন্ত্রকে আড়াল করা হলে, বিজেপিকে আড়াল করা হলে, বিজেপির কথায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্তকে পরিচালনা করা হলে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে। সিবিআই তদন্তে লাভটা কার? আমরা এটুকু বলতে পারি, তৃণমূল কংগ্রেসের যেহেতু লুকোনোর কিছু নেই, সিবিআই তদন্তে যেহেতু এখানে বিজেপি জনগণ থেকে বিচ্ছিন্ন, বিজেপি বারবার নির্বাচনে পরাজিত শুধু নয়, তাদের দলের মধ্যে আদি বিজেপি, তৎকাল বিজেপি, পরিযায়ী বিজেপি, আবার একটা পরজীবী বিজেপি। ফলে তাদের এই ধরনের একটা ঘটনা চাই, কিছু মৃতদেহ চাই, কেন্দ্রীয় এজেন্সি চাই, সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে, তাদের তরফের কুৎসাগুলোকে প্রচার করতে, এই ধরনের তদন্তে গতিবিধি প্রচারে থাকা, এটা বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে। কুণালদা, এই রামপুরহাট কাণ্ডে আইসি এসডিপিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে এসপি, অ্যাডিশনাল এসপি, তারা কি তাদের দায়িত্ব পালন করেছিলেন? তার কারণ তারা ভাদু শেখের বাড়িতে গেলেন তদন্ত করতে মৃত্যুর, অথচ 1 কিলোমিটার দূরে আগুন লেগেছে জেনেও সেখানে গেলেন না। এই বিষয়ে আমি বলতে পারবো না, আমি শুধু এইটুকুই বলতে পারি, তদন্ত যখন চলছে তখন তদন্তের প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে আলাদা করে রাজনৈতিক বক্তব্য থাকতে পারে না।
কিন্তু বিষয়টি দায়িত্বে রয়েছেন জেলার পুলিশ সুপার, যিনি অতীতে যাকে ভারতীয় জনতা পার্টি যার মধ্যে বাজিরাও সিংঘমকে আবিষ্কার করেছিল, ফলে গোটা বিষয়টা ভারতীয় জনতা পার্টি, পুলিশ সুপার, বাকি কার কি ভূমিকা ছিল এটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তদন্ত যেভাবে এগোবে সেই অনুযায়ী আমরা সবাই নজর রাখছি। আপনি ভারতীয় জনতা পার্টি এবং এসপি কে এক জায়গায় রাখছেন, তার মানে কি বিজেপির কথা চলছে? আমি একদম সে কথা বলিনি। আমি বলছি তদন্ত চলছে, প্রতিটি পদক্ষেপে কোনো মন্তব্য করা সম্ভব নয়। হুগলির পুলিশ সুপার যিনি ছিলেন, 1 বছর আগেই তার প্রতি অশেষ আস্থা এবং সম্ভ্রম দেখিয়েছিল বিজেপি এবং বিরোধী দলগুলি। তার প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়েই আমি বলছি, সম্মান জানিয়ে আমি বলছি, আমি কাউকে কোনো অভিযোগ ছোট করা খাটো করা প্রশ্নই ওঠে না। কিন্তু পুলিশের কি রোল ছিল জেলার পুলিশ সুপার সবচেয়ে ভালো বলতে পারবেন। ভাদু শেখের বাড়িতে, ভাদু শেখের উপর যদি খুনের পর ওই এলাকায় নিরাপত্তার কী কী ব্যবস্থা দরকার ছিল সেটা ওসি এসডিপিওর পাশাপাশি নিশ্চয়ই এসপিরও কোনো কি ছিল, সেগুলো তো তদন্তের বিষয়। ফলে তদন্তের প্রত্যেকটি পদক্ষেপে আলাদা করে কোনো রাজনৈতিক মতামত দেওয়া সম্ভব নয়। আমি শুধু আবার বলবো, যেভাবে হাতে হাত মিলিয়ে কার্যত একই সময় রামপুরহাটে সিবিআইও যাচ্ছে আর বিজেপি রোজ যাচ্ছে, তাতে কোথাও যেন একটা কিরকম একটা কাছাকাছি বিষয় শুরু হচ্ছে, যেখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার সম্ভাব্য সমস্ত পদক্ষেপ নিয়েছেন, সেখানে সিবিআই প্রয়োজন ছিল বলে আমরা মনে করি না। কিন্তু কোর্ট যেহেতু দিয়েছেন, তৃণমূল কংগ্রেস সহযোগিতা করছে, বিরোধিতা করছে না। আমি একটা কথা বলি, আমি সিপিএমকে বলবো, কংগ্রেসকে বলবো, বিজেপিকে বলবো, 24 ঘন্টার মধ্যে একটা ছবি আপনারা দেখান, 24 ঘন্টার মধ্যে একটা ছবি দেখান যেখানে আপনাদের দায়িত্বে থাকা এলাকায় কোনো গণহত্যা বা কোনো খারাপ কাজ হয়েছে এই ধরনের, এবং সেখানে আপনাদের মুখ্যমন্ত্রী গিয়ে দাঁড়িয়েছেন। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, রামপুরহাটেও মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। নন্দীগ্রামে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখা যায়নি, অথচ সিপিএম রামপুরহাটে দেখা যাচ্ছে। বাম জমানার একটা গণহত্যায় একজন মুখ্যমন্ত্রী গিয়ে ঘটনাস্থলে মানুষের পাশে দাঁড়াননি। কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা আড়াল করছেন না। গুজরাটের দাঙ্গার সময় নরেন্দ্র মোদীকে রাজধর্ম মনে করিয়ে দিতে হয়েছিল অটল বিহারী বাজপেয়ীকে, তাঁর দলের প্রধানমন্ত্রী। শিখ দাঙ্গা দিল্লির বুকে, কংগ্রেস 24 ঘন্টার মধ্যে, আজকে যারা তৃণমূল কংগ্রেসের সরকারের সমালোচনা করছেন, 24 ঘন্টার মধ্যে একটা ছবি দেখান যেখানে আপনাদের এলাকায়, আপনাদের দায়িত্বে থাকা জায়গায় কোনো গণহত্যা হয়েছে, আর সেখানে ছুটে গিয়ে মুখ্যমন্ত্রী সেই এলাকায় দাঁড়িয়ে সেই মানুষের পাশে দাঁড়িয়ে সমস্ত রকম তদন্তের ব্যবস্থা করছেন, মানবিক পদক্ষেপ নিচ্ছেন। একটা ছবি, জ্যোতিবাবু, বুদ্ধবাবু, নরেন্দ্র মোদী, কংগ্রেসের কোনো মুখ্যমন্ত্রী একটা ছবি বের করে দেখান এই ঘটনা ঘটেছে। ঘটনা খারাপ, তৃণমূল কংগ্রেস নিন্দা করেছে। প্রশ্ন হচ্ছে সরকার কতটা সংবেদনশীল, কিভাবে রিয়াক্ট করছে। প্রথম দিন থেকে সিট গঠন করে পরের পর ব্যবস্থা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও হয়েছে সিবিআই, এবং কোন সিবিআই? যেখানে শুভেন্দু অধিকারীর নামে সিবিআই এফআইআর করে কিন্তু বিজেপিতে যোগ দিলে অ্যারেস্ট হয় না, এটা সিবিআই? এটা নিরপেক্ষতা? কোর্টের কথার উপর আমরা কথা বলতে চাই না, কিন্তু কোন সিবিআইকে নিরপেক্ষ বলছেন? যে সিবিআই তৃণমূল নেতাদের বাড়ি যায় আর এফআইআর নেম শুভেন্দু অধিকারীর বাড়ি যায় না, সেই সিবিআই নিরপেক্ষ? নন্দীগ্রাম গণহত্যা, তাপসী মালিক হত্যা, রবীন্দ্রনাথের নোবেল, যেগুলো তারা সমাধান করতে পারেননি, এই গোটা পরিস্থিতি। আর বিজেপির জমানা বা উন্নাও, আসাম, হাতরাস, লখিমপুর, সেখানে তো કોઈ সিবিআই হয়ই না। প্রণদা, এই নগেন্দ্রনাথ ত্রিপাঠী নন্দীগ্রামের ভোটের দায়িত্ব ছিলেন, সেই সময় তিনি কলার তুলে বলেছিলেন উর্দিতে দাগ লাগতে দেবো না। এমন কি ঘটলো যে 1 কিলোমিটার দূরে এত বড় ঘটনা ঘটলো, তিনি গেলেন না?
আমি ভাদু শেখের বাড়িতে তদন্তে আমি গেলেন। তদন্ত যেখানে চলছে সেখানে পুলিশ সুপারের আলাদা ভূমিকা নিয়ে কোনো নির্দিষ্ট অভিযোগ বা যাই আমাদের কাছে এসে থাকুক আমরা এ নিয়ে একটা শব্দ উচ্চারণ করছি না, কিন্তু এটা ঘটনা। জেলার পুলিশ সুপার ছিলেন, 1 বছর আগেও তার প্রতি পূর্ণ আস্থা দেখিয়েছে এই বিজেপি, এই সিপিএম, এই কংগ্রেস। তো তার দায়িত্ব তো গোটাটা ছিল। ভাদু শেখ মারা যাওয়ার পর এলাকার নিরাপত্তা রক্ষার দায়িত্ব যদি রাজ্য সরকারের দিকে আঙুল তোলেন, তাহলে তো সংশ্লিষ্ট পুলিশের যারা যারা ছিল তাদের ভূমিকাও নিশ্চয়ই, আমরা কোনো অভিযোগ করছি না, তদন্তের প্রত্যেক জায়গায় রাজনৈতিক দলের মুখপাত্র কথা বলতে পারে না, কিন্তু তদন্তকারীরা নিশ্চয়ই সেই বিষয়গুলি দেখবেন। এবং যে জায়গায় উন্নাও, যেখানে হাতরাস, যেখানে লখিমপুর, যেখানে অসম, তো সেখানে তো কই সিবিআই হয় না। তো সিবিআই বেছে বেছে পশ্চিমবঙ্গে, যেহেতু বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন বিজেপিকে, বিজেপির দম নেই, মুরদ নেই, মানুষের কাছে দাঁড়িয়ে জিততে পারে না, কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী এনে জিততে পারে না, সেই জন্য কিছু মৃতদেহ চাই। আর তাই নিয়ে এক সূত্রে বাঁধা বৃহত্তর ষড়যন্ত্রের এক একটা পাতা, চিত্রনাট্যের এক একটা অধ্যায়, যেটা দিয়ে সরকারকে ব্যতিব্যস্ত করার একটা চেষ্টা করে। আইসি অলরেডি সাসপেন্ডেড হয়েছে, এসডিপিও কম্পালসারি ওয়েটিং এ আছে। আপনি কি বলছেন যে জেলার এসপি তার এখন CBI যথাযথ জিজ্ঞাসাবাদ রোল করা ছিল কিনা সেটা দেখে তার এগেইনস্ট ডিসিপ্লিনারি অ্যাকশন এই বিষয়ে কোনো মন্তব্যই করবো না, তার কারণ এটা একটা তদন্ত চলছে। বেশ কিছু মানুষের কাছ থেকে আমরা নানা অভিযোগ পাচ্ছি, নানা প্রশ্ন পাচ্ছি, কিন্তু এটা নিয়ে যেহেতু তদন্ত চলছে, প্রথমে সিট তদন্ত করছিলেন, এখন সিবিআই তদন্ত করছেন, নিশ্চিতভাবে তারাই খতিয়ে দেখবেন বিষয়গুলো। যে ভাদু শেখ খুন হওয়ার পর, প্রথমত ভাদু শেখ খুন হলেন কি করে, দ্বিতীয়ত খুন হওয়ার পর ওই এলাকার নিরাপত্তার দায়িত্ব, তো সেটাও তো পুলিশের যারা জেলায় দায়িত্বে রয়েছেন তাদের নজর রাখা উচিত ছিল, তাদের কি রোল ছিল, নিশ্চিতভাবে সেগুলো তদন্ত সাপেক্ষ হওয়া উচিত। 2011 থেকে ক্ষমতায় আসার পর একাধিক ঘটনাটি দেখতে পাওয়া গেছে যে এই রাজ্যেতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং বহু ক্ষেত্রেই দেখা গেছে যে তৃণমূল সেটা মানে প্রথম থেকেই সহযোগিতার কথা বলেনি। এই বাকটুইয়ের ক্ষেত্রে অনেকের প্রশ্ন হচ্ছে যে তৃণমূল প্রথম থেকে সিবিআইকে সহযোগিতার কথা কেন বলছে। আমরা আমাদের দলের নীতি আমি পরিষ্কার বলে দিতে পারি, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা মনে করে যে রামপুরহাটে সিবিআই তদন্তের প্রয়োজন ছিল না। তার কারণ হচ্ছে সমস্ত পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিয়েছে, কিন্তু যেহেতু মহামান্য আদালত সিবিআই দিয়েছেন, দল সহযোগিতা করবে, আমাদের অবস্থান সহযোগিতার, আমরা বিরোধিতা করছি না। কিন্তু যদি আমরা দেখি যে বিজেপির কথা এই তদন্ত পরিচালিত হচ্ছে, বিজেপিকে বাঁচাবার চেষ্টা হচ্ছে, বৃহত্তর ষড়যন্ত্রকে আড়াল করা হচ্ছে, বা বিজেপির নির্দেশে এই গণ্ডি থেকে বেরিয়ে, এই তদন্তের গণ্ডি থেকে বেরিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অন্যদিকে কোনো ইঙ্গিত করা হচ্ছে, সেক্ষেত্রে প্রতিবাদ হবে। আর কোন সিবিআই? যে সিবিআই এফআইআর নেম শুভেন্দু অধিকারী তাকে অ্যারেস্ট করে না, তাকে কি করে নিরপেক্ষ বলে মানব? কি করে আমরা নিরপেক্ষ বলে মানব? নারদ মামলায় শুভেন্দু অধিকারী এফআইআর নেমড, সিবিআই এর হাতে এফআইআর নেমড, তৃণমূল নেতাদের বাড়ি সিবিআই যায়, শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হয় না, এই সিবিআই কি করে নিরপেক্ষ হবে? কি করে সম্ভব? সিবিআই এর অনেক ভালো অফিসার আছেন, কেন্দ্রীয় এজেন্সিগুলিতে দক্ষ অফিসাররা আছেন, কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে তো রাজনৈতিকভাবে দিল্লি থেকে, সরকার থেকে। ফলে এখানকার সিবিআই বা এখানকার ইডি বা এখানকার কোনো এজেন্সি, তাদের বিরুদ্ধে বা তাদের সব অফিসারদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা বলছি এই অর্গানাইজেশনগুলোকে বিজেপি তার রাজনৈতিক দেউলিয়ার শূন্যতা ভরাতে পশ্চিমবঙ্গে ঢুকতে পারছে না, ভোট পাচ্ছে না, মানুষের কাছে যেতে পারছে না। তাই যারা বিজেপির বিরোধিতা করছে, রাস্তায় নেমে বিজেপির জনবিরোধী নীতি, তেলের দাম বাড়ছে, আবার পেট্রোল, আবার ডিজেল, আবার রান্নার গ্যাস ধারাবাহিকভাবে বেড়ে যাচ্ছে, যারা রাস্তায় নামছে বিজেপির বিরোধিতা করছে, তাদের ব্যতিব্যস্ত করার জন্য এই ধরনের বৃহত্তর ষড়যন্ত্র। কিছু মৃতদেহ দরকার, কিছু ইস্যু দরকার, কিছু কেন্দ্রীয় এজেন্সিকে নামাতে হবে, ব্যতিব্যস্ত করো, উত্তক্ত করো,
বদনাম করো, কুৎসা করো, এই কাজগুলো তারা করে যাচ্ছে। কুণালদা, মুখ্যমন্ত্রীর নির্দেশে পরেই রাজ্য জুড়ে অস্ত্র উদ্ধার হচ্ছে, বিরোধীরা প্রশ্ন তুলছে পুলিশ এতদিন করছে, তাহলে পুলিশ কি করছিল? কারণ মুখ্যমন্ত্রী দিতে হবে বলার আমি এর ধারণাটাই সম্পূর্ণ ভুল। মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেছেন। মনে রাখবেন, গুজরাটের মুখ্যমন্ত্রীকে রাজধর্ম পালন শেখাতে হয়। কাকে শেখাতে হয়? তাঁরই দলের প্রধানমন্ত্রীকে। রামপুরহাট দুঃখের ঘটনা, নিন্দার ঘটনা, খুব খারাপ ঘটনা, কিন্তু মুখ্যমন্ত্রীকে রাজধর্ম শেখাতে হচ্ছে না। তিনি বলছেন যেখানে যা আছে উদ্ধার করে, এটা তো তার কথা। কিন্তু এই নয় যে মুখ্যমন্ত্রী বলার পরেই রাতারাতি সব উদ্ধার হচ্ছে। মুখ্যমন্ত্রী তো পুলিশকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেইছেন। আমি একটা কথা বলি, গত কদিন ধরে পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে একাধিক ডেড বডি এসছে বিভিন্ন ঘটনার, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ঘটনার। কই সংবাদ মাধ্যমে তো আসেনি, সংবাদ মাধ্যম তো সব জায়গায় পৌঁছতে পারছে না। গত মাসে কোন এলাকায়, অন্য প্রতিবেশী রাজ্য সংলগ্ন এলাকায় কোন থানায় বোমা উদ্ধার হয়েছে, কই সংবাদ মাধ্যম তো নজর দেয়নি। এত ঘটনার মধ্যে হারিয়ে যাচ্ছে তো। যেহেতু একটা বাজে ঘটনা ঘটেছে, যেহেতু মুখ্যমন্ত্রী ছুটে গিয়েছেন, যেহেতু মুখ্যমন্ত্রী কথাগুলো খুব স্পষ্ট করে বলছেন, তাকেই আবার ভিলেন করার চেষ্টা, এটা হাস্যকর কথা। বোমা উদ্ধার, অস্ত্র উদ্ধার, এটা রুটিন কাজ। সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আরো স্পষ্টভাবে পুলিশকে বলে দিয়েছেন, যদি থাকে উদ্ধার করো। শুধু তৃণমূল কর্মীরা আনছে নাকি এগুলো? আজকের দিনে কোন সীমান্ত দিয়ে কে ঢুকছে? সীমান্ত মানে শুধু দেশের সীমান্ত নয়, সেটা কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর দায়িত্বে। এপাশে দুটো রাজ্য রয়েছে, বিহার রয়েছে, ছত্তিশগড় রয়েছে। তো সেখানে যদি কোথাও কোনো অসাধু কাজ হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে বলা আছে, উদ্ধার হচ্ছে। আমি তো বলছি, গত মাসেও যদি 6টা বোম উদ্ধার হয়ে থাকে, তা আপনারা দেখাননি কেন? কে বারণ করেছিল দেখাতে? কারণ আপনাদের খবর ছিল না ওটা। যেহেতু রামপুরহাট ঘটেছে, সেই জন্য এখন একটা বোমা উদ্ধার হলেও খবর। বোমা ভালো জিনিস না, কিন্তু পুলিশ সারা বছরই কাজ করছে, মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করে, সেটাই আরো জোরে বলেছে। বোমা BJP অস্ত্র বলছে কি- উদ্ধারের যে নোটিফিকেশন ডিজিপি দিয়েছেন কিছুদিন আগে, যে নির্দেশিকা দিয়েছেন রাজ্য জুড়ে সমস্ত কমিশনারেট জেলায়, সেখানে এটাও বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইন্ট্রা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, সেগুলো ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্যুরো যেগুলো রয়েছে তাদেরকে সতর্ক থাকতে Notice হবে। period এ দেওয়া। তার মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, সেটা কি পুলিশকে আরো অ্যাক্টিভ হওয়ার কথা বললেন? দেখুন, এটা খুব স্বাভাবিক ব্যাপারে। আমরা এমন একজন মুখ্যমন্ত্রী বা এমন একটা প্রশাসনকে আমরা সামনে দেখছি, যে প্রশাসন, যে মুখ্যমন্ত্রী, আমরা কিন্তু অপ্রিয় সত্যগুলো এড়িয়ে যাচ্ছি না। আপনি কি করে অস্বীকার করতে পারেন যে এত বড় দল, এত বড় সিস্টেম, এতগুলি দল, সেখানে কোথাও ভেতরে কোনো 1%, 2% কোথাও ভুল হচ্ছে না? কেউ তো অস্বীকার করছে না। আপনি বিজেপি বলুন, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি মারামারি চলছে। তৎকাল বিজেপি, আদি বিজেপি, পরিযায়ী বিজেপি, পরজীবী বিজেপি লাগাতার চলছে, তো ঘটছে। আপনি দেখেননি বামফ্রন্ট জমানায় সিপিএম বনাম আরএসপি, বাসন্তী, বামফ্রন্টের মন্ত্রীর বাড়িতে বিস্ফোরণ, আত্মীয়ার মৃত্যু, কুচবিহার গুলিতে ফরওয়ার্ড ব্লকের 5 জনের মৃত্যু, আরামবাগ সিপিআই কর্মীদের মৃত্যু দেখেননি? ফলে প্রশাসন, দল সেটাই বলেছে, যদি কোথাও কিছু থাকে, রাজনৈতিক দলগুলির মধ্যেও থাকে, সেই সমস্ত যাতে না হয় তার ব্যবস্থা নেই। দাদা, BJP বলছে আপনি বলেন যে বিরোধী দল- মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করছেন, খুব ভালো কথা, কিন্তু তাহলে কি পুলিশ তার ধর্ম পালন করতে ব্যর্থ হচ্ছে? কারণ মুখ্যমন্ত্রী বলার পরে পুলিশের অ্যাক্টিভিটিটা বেড়ে গেল। বিজেপির কথা সাজেই না। এগুলো কোন বিজেপি? তৎকাল বিজেপি দুদিন আগে তৃণমূলে ঘুরে বেড়াচ্ছিল, অতৃপ্ত আত্মায়ত, যে বিজেপিকে গুজরাটের অত বড় দাঙ্গার পর নরেন্দ্র মোদীকে রাজধর্ম শেখাতে হয় অটল বিহারী বাজপেয়ীকে, সেই বিজেপি রাজধর্ম শেখাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি বিরোধী দলে থেকেও ঘটনাস্থলে ছুটে যান, মুখ্যমন্ত্রী হিসেবেও ঘটনাস্থলে ছুটে যান। বিজেপির এই ধরনের অসার বস্তু, তারা মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত, নিজেদের গোষ্ঠীবাজি ঢাকতে এই ধরনের কুৎসাগুলো করে চলেছে। বিজেপি বলছে যে যে অস্ত্র উদ্ধার হচ্ছে, এটা হচ্ছে সমুদ্র থেকে এক বালতি জল তোলার মতো। পাশাপাশি এটা আশঙ্কা প্রকাশ করছে এই অস্ত্র উদ্ধারের নামে বিজেপি কর্মীদেরও অস্ত্র ঢুকিয়ে ফাঁসিয়ে দিতে পারে। এগুলো একেবারে অস্বাভাবিক কথা, এবং বরং ভয় পাচ্ছে বোধহয়। এত কথা শুনে মনে হচ্ছে যে বিজেপির কাছে আছে, যাতে ধরা পড়ে যায় সেই ভয়ে আগাম এগুলো বলে রাখছে।
আইনের ভাষায় যেগুলোকে আগাম জামিন বলে, তো বিজেপির কথাই যেন মনে হচ্ছে সেরকম আগাম বিবৃতি। দাদা শেষে CBI একটা প্রশ্ন করবো যে রাজ্যে তদন্তভার গ্রহণ করেছে এবং সমস্ত ডকুমেন্টস তারা নেওয়ার কাজ শুরু করে অন্য কিছু করার কথা ছিল। এবং বিরোধীরা এই প্রশ্নটা করছে যে এবার সত্য উদ্ঘাটন হবে, যারা যারা জড়িত আছে এমন অনেক লোক রয়েছে। বিরোধীরা গিয়ে জিজ্ঞেস করুন, সিবিআই এর এফআইআর এ শুভেন্দু অধিকারীর নাম আছে, শুভেন্দু অধিকারী অ্যারেস্ট হয়নি কেন? সত্য উদ্ধার কোথায় থাকে তখন? আমি স্পেসিফিক্যালি বলছি, সিবিআই তদন্ত নারদ মামলা, সিবিআই এর এফআইআর এ শুভেন্দু অধিকারীর নাম আছে, তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআই গিয়েছে, শুভেন্দু অধিকারী অ্যারেস্ট হয়নি কেন? এইটা আগে বিরোধীরা উত্তর দিক, তারপর বাকিটা বলতে আপনি যে সিবিআই শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করেনি বলে বলছেন, আজকে খবরের প্রকাশ যে সেই বিরোধী দলনেতার জেড প্লাস সিকিউরিটি থেকে জেড প্লাস সিকিউরিটিতে উন্নীত করা হয়েছে। কেন্দ্র সরকার এইটা করেছে, এই বিষয়ে কি বলবেন? তো ঠিকই তো আছে, কোনো অসুবিধা নেই। ওনাদের ভয় হচ্ছে কারণ শুভেন্দুকেই তো অধিকাংশ বিজেপি, আদি বিজেপি ওরা সহ্য করতে পারে না, ফলে দলেরই একটা অংশ থেকে নিরাপত্তার অভাব বোধ করছেন বলে দিল্লির জেঠুদের কাছ থেকে এরকম 4 জন আনিয়েছে। বলছি আচ্ছা, প্রণাদা, ইলেকশনের প্রশ্নে যাই। কেন্দ্রীয় বাহিনী আসানসোলের জন্য 116, বালিগঞ্জে 17, আসানসোলের এই বাড়তি কেন্দ্রীয় বাহিনী দেওয়া নিয়ে কি বলবেন? আমি এটা তো বুঝতে পারি না, এগুলো নিয়ে বিরোধীরা মাথা ঘামাচ্ছে কেন? যে 1 বছরও হয়নি এখনো, যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী তারা এসে 8 দফার নির্বাচন, তাতে গোহারা হেরে গিয়েছেন। তো বেল পাকলে কাকের কি? কেন্দ্রীয় বাহিনী, কদফা বাহিনী, কটা কোম্পানি বাহিনী, বিজেপির কাজ প্রার্থী দেয়া এবং প্রার্থী দেওয়ার পর হারা। বিজেপি প্রার্থী বালিগঞ্জের, তার স্বামী পোস্ট করে বলছে ফেসবুকে স্বাস্থ্যসাথীর তুলনা হয় না, স্বাস্থ্যসাথীতে বিনামূল্যে চিকিৎসা হয়, নিজে ছবি পোস্ট করছেন। তো তারপরে বিজেপি প্রার্থী কোন মুখে ভোট চাইতে যাবে? যে বিজেপি প্রার্থীর হাজব্যান্ড নিজের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করে বলেন আমি চিকিৎসক, সুন্দরবনে বাঘের আক্রমণে আহত গুরুতর জখম ব্যক্তিকে একটি বেসরকারি নার্সিংহোমে বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করানো হয়েছে, তো সেই বিজেপি প্রার্থী তো মানুষের কাছে কি ভোট পাবে? ওনাদের একটা প্রশ্ন আছে, এই নগেন্দ্রনাথ ত্রিপাঠী বারবার ধরে আপনাদের টার্গেট, আমি বলে দিচ্ছি কেন। 2016 সালে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে, নন্দীগ্রামে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে। আজকে আপনি যেটা বললেন যে বিজেপি তাকে হিরো বানিয়েছিল 1 বছর আগেও, তাহলে কোথাও কি আপনি বিজেপির সঙ্গে এনার একটা আতাত বা সম্পর্ক বা কোনো রাজনৈতিক দলের কথা তিনি করছেন বা চলছেন? আমি একবারে সে কথা বলছি না, আমি শুধু বলছি যে আমরা বিজেপির তরফে দেখেছি তার প্রতি পূর্ণ আস্থা ছিল। তো বিজেপির তরফ থেকে যদি সেই জেলার যিনি পুলিশের শীর্ষকর্তা পূর্ণ আস্থা থেকে থাকে, তাহলে তারা ব্যাপারটা তাদের মধ্যে কথাবার্তা বলে ঠিক করে নিন কীভাবে কি দেখবেন। কুণাল, আমার দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে, দুদিন আগে আপনি একটা ফেসবুক পোস্ট করেছিলেন যেখানে মোহনবাগান নামের আগে এটিকে শব্দটা আপনি জুড়েছিলেন। তা যদি আমি জুড়িনি, মানে বলেছিলেন আমি জুড়িনি, ওরা জুড়ে রেখেছিল আমার আচ্ছা, পছন্দ। নবনির্বাচিত কমিটি যদি আপনাকে ক্লাবের কোনো পদে রাখতে চায়, আপনি কি থাকবেন? অত্যন্ত হাস্যকর কথাবার্তা, এর মধ্যে আমি নেই। আমি একজন মোহনবাগান সাপোর্টার, আমি দীর্ঘদিন ধরে ক্লাব করা মোহনবাগান সাপোর্টার, গ্যালারিতে বসা মোহনবাগান সাপোর্টার, মিছিল করা মোহনবাগান সাপোর্টার। যখন মোহনবাগান সাসপেন্ড হয়ে অবনমনের দিকে যাচ্ছিল, আমি মানস ভট্টাচার্য বিদেশ বোস সই করে দিল্লিতে গিয়ে সেই সাসপেনশন তোলার অন্যতম কারিগর। আমাদের একটাই বক্তব্য মোহনবাগান সমর্থকদের, যে আজকের দিনে দাঁড়িয়ে লগ্নি দরকার, ইনভেস্টার দরকার, সব দরকার, কিন্তু তার সেই সব কোম্পানির নামও বসাতে হয়। কিন্তু এটিকের নামে যেহেতু একটি ক্লাব আছে, ফলে মোহনবাগান শব্দের আগে আরেকটি ক্লাবের নামটা আমাদের একটু খারাপ লাগছে, মোহনবাগান সমর্থকদের আবেগে লাগছে। সেটা যদি নবনির্বাচিত কমিটি সেটা থেকে যদি একটু মুক্তির ব্যবস্থা করার, আমি জানি এটা একটা আইনি চুক্তি আছে, রাতারাতি করা মুশকিল, কিন্তু এর যদি একটা উদ্যোগ নেন ভালো হয়। কয়েকদিন আগে আমরা দেখেছি কর্ণাটকে পোশাক বিতর্ক, হিজাব বিতর্ক কোর্ট অব্দি গড়িয়েছে। খাস কলকাতা আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজে সেখানে একটা পোশাক বিতর্ক নোটিশ দিয়েছে, যেখানে জিন্স, সেরা জিন্স বা টন জিন্স এই ধরনের পরে ঢোকা যাবে না, তাহলে সাসপেন্ড করা হবে, এবং টিচারদের ক্ষেত্রেও বারণ করা হয়েছে। আমি এটা বলতে পারবো না, গণতান্ত্রিক দেশ, পোশাক সব জায়গায়, কিন্তু যে পোশাকগুলি আমরা পরি শরীরের বিভিন্ন অংশ ঢাকতে, কিন্তু যদি পোশাকের মানে পরিকল্পিতভাবে নতুন ডিজাইনের ছেঁড়া অংশ তৈরি হয় পোশাকের, সেগুলি অঙ্গ প্রত্যঙ্গ দেখাতে, তাহলে সেই ছেঁড়া অংশগুলির বৈধতা নিয়ে প্রশ্ন থাকছে। ভাই একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে প্রত্যেকবারই মতুয়া মহাসংঘের মেলাতে লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করানো হয়। এবার দেখতে পাওয়া যাচ্ছে একাধিক ভিন রাজ্য থেকেও ট্রেন দেওয়া হচ্ছে, মানে দূরপাল্লার ট্রেন দেওয়া হচ্ছে। এই মতুয়া মঞ্জয়ের কি 2024-এর আগে চেষ্টা এখন থেকেই
এই ধরনের বিষয়গুলোকে দিয়ে করা শুরু করতে চাইছে বিজেপি? হ্যাঁ, হচ্ছে, এবং যাতে বাইরের রাজ্য থেকেও লোক এনে আনা যায় ইত্যাদি করা যায়, সেগুলো তারা বিভিন্ন ধরনের, হয়তো তাদের সারা বছরই ভোটের সময় তো বিশেষ করে তাদের বাইরের লোক আনার খুব একটা শখ আছে, প্রবণতা আছে, তো ফলে সেই ধরনের কিছু হতে পারে। নির্দিষ্টভাবে এটা আমার পক্ষে বলা খুব মুশকিল। মতুয়া সম্প্রদায় পুরোপুরি তারা বিজেপির প্রতি মোহভঙ্গ হচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তাদের সারা মানে সুখ দুঃখের সাথী। বড় মাও মমতা বন্দ্যোপাধ্যায়কে স্নেহ করতেন, সেটা সবাই জানেন। ফলে মতুয়াদের নিয়ে একটা সাময়িক বিভ্রান্তিকর রাজনীতির চেষ্টা করেছে বিজেপি। মতুয়ারা তার থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছেন। এই থ্যাংক ইউ Thank you. ধন্যবাদ।